চামেলি দেবীর 4 ছেলে মেয়ে, 2 ছেলে অনিক, সমীর এবং 2 মেয়ে ইলা এবং ঈশা। অনিক, ইলা এবং ঈশার বিয়ে হয়ে গেছে। চামেলি দেবী বড় ছেলে বৌমা ঋতু এবং ছোট ছেলে সমীরের সঙ্গে তার স্বামীর বানানো দোতলা বাড়িতে বসবাস করেন। একটা বাড়িতে 4 জন মানুষের বাস। 2 ছেলে ভালো মতো রোজগার করে, কিন্তু তবুও তাদের শান্তির খুবই অভাব। প্রতিদিন ঋতু কোনো না কোনো কথায় ঝগড়া ঝামেলা অশান্তি করত। একদিন সকালে রান্নাবান্না সেরে ঋতু সোজা তার স্বামীর কাছে যায় এবং বলে, উফ বাবা, যা গরম পড়েছে, যেন মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাব। আচ্ছা, তোমার মা কিরকম মানুষ বলো তো? দেখতে পাচ্ছ সকাল থেকে আমি রান্নাঘরে মুখ বুজে কাজ করছি। একবার যে উঠে এসে আমার সাথে দুটো হাতে হাতে কাজ করবে তা নয়। খাবার সময় সবাইকে একদম ঠিকঠাক সময় খাবার দিতে হবে, তখন তো ভালো মন্দ খাবে। এই খাবে সেই খাবে, আর কাজ করার বেলায় বাহানা খোঁজা। আরে বাবা, আমার ডার্লিংয়ের কি হয়েছে? সকাল সকাল এরকম কাঁচা লঙ্কার মতো হয়ে আছে কেন? কি করব বলো, একই বাড়িতে এত কাজ, কাপড় কাচা, বাসন মাজা, রান্না করা, ঘর পরিষ্কার করা, আবার এতগুলো মানুষকে খেতে দেওয়া, তার উপরে 2 দিন ছাড়া তোমার বোনেরা এসে যেন ধর্ণা দিচ্ছে। আচ্ছা, এভাবে কি প্রত্যেকদিন মানুষের ভালো লাগে? তুমি বলো তো। তুমি ওদেরকে বলতে পারো না যে অনুষ্ঠান ছাড়া ওরা যেন এখানে না আসে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আজকে ওদের দুজনকে ফোন করে বলে দেবো। এইভাবে বারবার ঝামেলা নেওয়া যাবে না। এবার হ্যাপি তো? আর তোমার ছোট ভাইয়ের ব্যাপারটা কি শুনি? অফিস থেকে এসে ভালো মন্দ খাবার পেয়ে যাচ্ছে, সময় টিফিন পেয়ে যাচ্ছে, জামা কাপড় ধোয়া, কাচা, ইস্ত্রি সবকিছু সময় মতো পেয়ে যাচ্ছে বলে কি এটাকে হোটেল ভেবে নিয়েছে? আরে বাবা, হোটেলে থাকতে গেলেও তো পয়সা দিতে হয়। এরকম বিনা পয়সার হোটেল তুমি কতদিন চালাবে শুনি? আর তো মাত্র কয়েকটা দিন, তারপর ওর বিয়ে হয়ে গেলে সবকিছুর হিসাব নেব। সে দেখাই যাবে। বিয়ে শাদী হলে তোমার ভাই তোমাকে চিনতেই পারবে না, এটা মনে রেখো তুমি। চামেলি দেবী দরজা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছুই শুনতে পান এবং তিনি কোনো রকমে মুখ বুজে তার ঘরে চলে যান। তার মৃত স্বামীর ছবির দিকে তাকিয়ে জল ভরা চোখ নিয়ে বলেন, দেখলে তো এরা এখন থেকে কিরকম কথাবার্তা বলছে। 4 ভাই বোনের মধ্যে কোনো মনের মিল নেই। মাও এদের কাছে বোঝা। তুমি যদি থাকতে তাহলে আমাকে এসব অপমান সহ্য করতেই হতো না। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে বলো? অন্তত আমাকে সঙ্গে করে নিয়ে নিজের দায়িত্বটা তো পালন করতে পারতে। তুমি চলে গেছো, কিন্তু আমার বাকি দায়িত্বটুকু পালন করব আমি। ছোট ছেলেটার বিয়ে দেব, তারপর যা হয় হবে। কয়েকদিনের মধ্যেই চামেলি দেবী সমীরের জন্য মেয়ে খোঁজা শুরু করে। এদিকে ঋতু প্রত্যেকদিন কিছু না কিছু নিয়ে ঝামেলা করতেই থাকে। একদিন তাদের এক প্রতিবেশী লতা দেবী সমীরের জন্য একটি সম্বন্ধ নিয়ে আসেন এবং বাড়ির পরিবেশ দেখে মনে মনে বলেন, বাপরে বাপ, একটা বউ এসেই বাড়িতে যুদ্ধ বাঁধিয়ে বসে আছে, যেন মনে হচ্ছে এটা বাড়ি নয়, ধর্মশালা। এখন ছোট ছেলের বউ এলে কি হবে কে জানে, তখন তো রোজ রোজ কুরুক্ষেত্র দেখতে পাবো। ও যাই হোক, আমার কি, বিয়ের যোগাযোগটা লাগলে আমি একটা ভালো শাড়ি পাবো। এদের অশান্তি হোক, ঝগড়া হোক, যুদ্ধ হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এরপর তিনি সোজা চামেলি দেবীর কাছে যান এবং পাত্রীর খবর দেন। খবর শুনে চামেলি দেবী খুবই খুশি হয়ে যায় এবং বড় ছেলে ও বৌমাকে নিয়ে পাত্রী দেখতে তাদের বাড়িতে যায়। দেখাশোনা হয়ে গেলে পাত্রীর বাবা তাদেরকে নগদ 25 লাখ টাকা দেন। টাকা দেখে অনেক খুব খুশি হয়ে যায়। বাড়ি ফিরে এসে সে তার মাকে বলে, মা, ওদের বাড়ি থেকে যে টাকাটা দিয়েছে সেটা আমাকে দিয়ে দাও। তোমার এতক্ষণে ওই টাকাগুলো আমাকে দিয়ে দেওয়া উচিত ছিল। জানোই তো, বিয়ের সমস্ত খরচ আমি করব। এখন থেকে যদি টাকা ঠিক মতো হাতে না পাই, তাহলে ঠিক সময়ে সমস্ত কাজ করে উঠতেই পারবো না। সে তো ঠিক আছে, কিন্তু এই সব টাকাগুলো তো সমীরের। এই টাকা থেকে বৌমার গয়নাগাটি বানাতে হবে, সমীরের জামা কাপড়, বৌমার লেহেঙ্গা, বিয়ের খরচ সব কিছু করতে হবে। আচ্ছা মা, যে বৌমা এখনো আসেনি আর তার জন্য তোমার এত চিন্তা? তোমার বড় বৌমা যে কত পরিশ্রম করছে, দিন রাত তোমাকে খাওয়াচ্ছে, কই তার জন্য তো তোমার মনে হয়নি তাকে একটা গয়না করে দিই? দেখ বাবা, আমি এসব কিছু বুঝি না। টাকা নিয়ে আমি কি করব? তোর ভাইয়ের বিয়ে, তোর যেটা ইচ্ছা তুই সেটা কর। এই বলে চামেলি দেবী টাকার ব্যাগ অনিকেতের হাতে তুলে দেন। এদিকে সমীর যখন অফিসে কাজ করছিল, তখন তার হবু স্ত্রী বিনা ফোন করে এবং বলে, হ্যালো সমীর, গতকাল আমার বাবা তোমাদের বাড়িতে 25 লাখ টাকা দিয়েছে। তুমি বাড়িতে গিয়ে টাকাগুলো নিজের কাছে রাখবে। তোমার দাদাকে দেখে আমার খুব একটি সুবিধের মনে হলো না। দেখো টাকা পয়সা নিয়ে সব যেন খরচ করে না ফেলে। আরে আরে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, টাকা পয়সা সবই আমি নিজের কাছেই রাখবো। সমীর বাড়ি গিয়ে চামেলি দেবীর কাছে যায় এবং জানতে পারে অনেক সেই টাকা নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। সঙ্গে সঙ্গে সমীর অনেকের ঘরে যায় এবং বলে, এ কি দাদা, তুমি আমার টাকা মায়ের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছো? কাকে বলে তুমি এসব কাজ করেছো?
আরে আরে, তুই এইভাবে গলা চড়িয়ে কথা বলছিস কেন? ওই টাকাগুলো কি আমি নিজের জন্য নিয়েছি? তোর বিয়েতে সমস্ত খরচ করব, সেই জন্যই তো নিয়েছি। থাক দাদা, তোমাকে আর আমার বিয়ের ব্যাপারে কোনো কিছু করতে হবে না। যা করার আমি নিজেই করে নেব। এই মুহূর্তে টাকাগুলো সব ফেরত দাও তো। ঠিক এমন সময় ঋতু সেখানে আসে আর বলে, ও বাবা, বউ আসতে না আসতেই কানে সব কথা তুলে দিয়েছে। তোমার বউ তো দেখছি খুব চালু। তোমার দাদা যে তোমাকে এতদিন খাইয়েছে পরিয়েছে সেসব কিছু নয়, বিয়ে হওয়ার আগে সবকিছুর হিসাব শুরু করে দিয়েছো তো দেখছি। দেখো বৌদি, এ বাড়িতে দাদা রোজগারের 1 মাসও যায়নি যে আমি আমার নিজের টাকা দিইনি। তুমি নিজে বলো তো, তুমি আমার কাছ থেকে প্রত্যেক মাসে টাকা নাও না? আমাকে কি ফ্রিতে তোমরা খাওয়াও? শোনো, আমার কাছে ওসব কথা বলতে আসো না, আমার কাছে সমস্ত হিসাব আছে। এভাবেই সমীর দাদা এবং বৌদির সঙ্গে ঝগড়া করে টাকাগুলো নিয়ে চলে আসে। 25 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকায় সে বিয়ে শাদির সমস্ত খরচ সম্পন্ন করে এবং বাকি টাকা ব্যাংকে রেখে দেয়। এদিকে বিয়ের পর থেকেই দু জায়ের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়ে যায়। 1 মাস যেতে না যেতে অনেক তার মাকে বলে, দেখো মা, আমার বউ একা একা অত কাজ করতে পারবে না, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছে। তুমি এ বাড়িতে ভাগ করে দাও, যে যা সংসার সে তার সামলাবে। হ্যাঁ, এই রোজ রোজের ঝগড়া অশান্তি আমারও ভালো লাগে না। আমি আর একবেলাও এদের সঙ্গে থাকতে চাই না। তুমি এক্ষুনি বাড়ি ভাগ করে দাও। দুই ছেলের কথা শুনে চামেলি দেবী খুব কষ্ট পান, কিন্তু তার কিছুই করার ছিল না, কারণ তিনি জেনে গিয়েছিলেন যে এই সংসার জুড়ে রাখা তার পক্ষে আর সম্ভব নয়। বাড়ি ভাগ করার কি আছে? নিচের তলায় তোরা থাকিস, আর উপরের তলায় সমীরা ছোট বৌমা থাকবে, আর আমি নিচের গোডাউনে থেকে যাব। কেন কেন? আপনি নিচের গোডাউনে কেন থাকবেন? নিচের গোডাউনে তো আমাদের মালপত্র থাকে, জানেন না আপনি? ওখানে থাকলে আমাদের খুব সমস্যা হবে। আপনি বরং উপরের গোডাউনে থাকুন। উপরের গোডাউনে থাকুন বললেই হবে? তুমি নিজের জায়গায় মালপত্র রাখবে আর আমার মালপত্র নেই? এভাবেই দুই বৌমা কেউ তার শাশুড়িকে সঙ্গে রাখতে চায় না। ছেলেরাও যে যার সবকিছু শোনে, কিন্তু কেউই কোনো প্রতিবাদ করে না। এমন সময় চামেলি দেবীর দুই মেয়ে সেখানে আসে। তারা সবকিছু শুনে বলে, দাদা সমীর, প্রত্যেক দিন তোদের বাড়িতে এসব নিয়ে ঝামেলা হবে? আর তোরা কেউ মাকে একটা রুমও দিতে পারছিস না? এ বাড়িটা তো পুরোপুরি মায়ের, আর তোরা কাকে বাড়িতে থাকতে দিতে পারবি না শুনি? এরকম হলে কিন্তু আমরাও এখানে আসবো আর নিজেদের ভাগ নেব। তখন তোরা বুঝবি তোরা কোথায় থাকবি। বড্ড গোডাউন নিয়ে ঝামেলা তো, এবার তোদের থাকার জন্য তোরা একটাই ঘর পাবি। দুই বোনের কথা শুনে দুই ভাই একেবারে হকচকিয়ে যায় এবং যে যার গলার স্বর নামিয়ে ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সন্ধ্যাবেলায় খেতে বসে ঈশা বলে, দেখ, আমরা একটা সমস্যার সমাধান বের করেছি। তোরা দুই ভাই 15 দিন করে মাকে সঙ্গে রাখবি। 15 দিন মা যার কাছে থাকবে সেই ভাইকে তার সমস্ত দায়িত্ব নিতে হবে, আর বাকি 15 দিন অন্যজন ফ্রি থাকবে। আর মায়ের পেনশনের টাকা 1 মাস বড়দা নেবে, 1 মাস ছোটদা নেবে। ব্যাস, তোরা কি বলিস এখন বল? বোনের প্রস্তাবে ভাইয়েরা তখন রাজি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এছাড়া আর কোনো উপায় নেই। না হলে তো বোনেরা এসে বাড়িতে ভাগ বসাবে। এভাবেই সমস্যার সমাধান করে ইলা এবং ঈশা বাড়িতে ফিরে যায়। প্রথম 15 দিন চামেলি দেবী তার ছোট বৌমা এবং ছোট ছেলের সঙ্গে থাকেন। ছোট বৌমা 1 সপ্তাহ শাশুড়িকে কোনো রকম ভাবে খেতে পড়তে দিয়ে একদিন এসে বলে, মা, বিয়ের পর না আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি। আমরা কালকে একটু বেড়াতে যাব। 1 সপ্তাহের ব্যাপার, আপনি নিজের খাবারটুকু একটু নিজে করে নিতে পারবেন তো? হ্যাঁ বৌমা, 1 মুঠো ভাত ফুটিয়ে খাবো, এতে আর এমন কি ঝামেলা। তোমরা ভালো করে যাও, বেরিয়ে এসো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। বিনা পরের দিন সকালে নাস্তায় খাবারের জন্য বিভিন্ন রকমের জল খাবার বানায়। রান্নাঘরে ঢুকে চামেলি দেবী বলেন, ছোট বৌমা, তুমি খাবার বানাচ্ছ? আমার জন্য তাহলে 2টো পরোটা বানিয়ে রাখবে। এই বেলাটা আবার অতিই হয়ে যাবে, ও বেলা আমি যাই হোক মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে নেব। আরে বাবা, আপনি দেখতে পাচ্ছেন তো আমি তাড়াহুড়ো করে খাবার রান্না করছি। এখন আপনাকে আগে খাবার করে দেব কেন? আমরা বেরিয়ে যাবার পর আপনি 2টো পরোটা করে খেতে পারবেন না? আমাদের খাবারের উপর আপনার সবসময় নজর। বৌমার এই কড়া কথা শুনে চামেলি দেবীর চোখে জল চলে আসে এবং তিনি সেখান থেকে চলে যান। ছোট ছেলে বউ বাড়ি থেকে বেরোনোর পর তিনি রান্নাঘরে উঠে আসেন এবং নিজের জন্য আলু সেদ্ধ ভাত রান্না করেন। এরপর তিনি নিজের কাপড় কাচেন, ঘর পরিষ্কার করেন, রান্নাঘর পরিষ্কার, এই সমস্ত কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়। এভাবেই 2 দিন কাটার পর তার শরীর অসুস্থ হয়ে পড়ে। তিনি তার বড় মেয়েকে ফোন করে বলেন, হ্যালো ইলামা, তুই একবার আসতে পারবি? আসলে আমার খুব জ্বর হয়েছে, আমি কিছু কাজ করতেই পারছি না, আর সমীর বৌমা তো বেড়াতে গেছে। দেখো মা, আমার সংসারে অনেক কাজ, ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠাতে হবে। তোমার জামাইয়ের রান্না বান্না এসব ছেড়ে আমি কি করে এখন যাই বলো তো? তুমি একবার ঈশাকে ফোন করে দেখো না, ও
ও মনে হয় ফ্রি আছে। এরপর চামেলি দেবী তার ছোট মেয়ে ঈশাকে ফোন করে এবং একই কথা বলে। সবকিছু শুনে ঈশা বলে, মা সমীর তোমাকে এরকম একা ফেলে চলে গেল? দাঁড়াও, আমি দাদাকে ফোন করছি। দাদার তো তোমাকে ডাক্তার দেখানো উচিত। ঘরে বসে বসে কি শুধু বইয়ের মুখ দেখছে? এক্ষুনি ঝাড় দিচ্ছি, দাঁড়াও। এরপর ঈশা অনেককে ফোন করে এবং তার মাকে ডাক্তার দেখানোর কথা বলে। অনেক সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে চামেলি দেবীর কাছে যায়। ডাক্তার দেখানো হলে ঋতু চামেলি দেবীকে বলে, মা আপনি আরাম করুন, আমি আপনার জন্য স্যুপ তৈরি করে আনছি। আপনি আর কিছু খাবেন? বৌমা, তুমি যখন স্যুপ তৈরি করছো তখন আমার জন্য একটু মিষ্টি হালুয়া বানিয়ে দাও তো, খুব ইচ্ছে হচ্ছে একটু হালুয়া খেতে। ঠিক আছে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে ঋতু তার ছোট জায়ের রান্নাঘরে যায় এবং অনেককে বলে, দেখো অনেক, এখানেই যখন মা আছে তাহলে আমরা রান্না এখানেই করি। এখন তো মা এদের ভাগে, আর আমি কেন শুধু শুধু আমার তেল চিনি নষ্ট করবো শুনি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এখানেই করে নাও। এই কটা দিন আমরা এখানে এসিতে আরাম করে থাকি, তারপর দেখা যাবে। আর তুমি কি ভেবেছো মায়ের ডাক্তার আর ওষুধের টাকা কি আমি দেবো? সবকিছু আমি সমীরের কাছে আদায় করব। সেদিন থেকে ঋতু এবং অনেক সমীরের রুম এবং তাদের দোকান বাজার ব্যবহার করে। এভাবেই এক সপ্তাহ কেটে যায়। সমীর এবং বিনা ফিরে আসে। এদিকে ঋতু এবং অনেক তাদের ঘরে চলে যায়। সমীরকে দেখে অনেক বলে, তোরা চলে যাওয়ার পর মা অসুস্থ হয়ে পড়েছিল। মায়ের ডাক্তার দেখানো ওষুধপত্র নিয়ে 2,500 টাকা খরচ হয়েছে। টাকাটা দে তো। আরে বাবা, আমি এইমাত্র ফিরেছি, একটু তো দাঁড়াও। আমি একা কেন টাকা দেব? মায়ের অসুখে তুমিও টাকা দেবে? 15 দিন মায়ের ভাগে যে থাকবে মায়ের সমস্ত খরচ সেই বহন করবে। এটা কি ভুলে গেছিস? কোনো টাকা দে। অনেক এভাবেই সমীরের কাছ থেকে তার মায়ের অসুস্থতার চিকিৎসার যা খরচ হয়েছিল সমস্ত টাকা নিয়ে নেয়। এদিকে রান্নাঘরের জিনিসপত্র শেষ এবং এত বেশি কারেন্টের ইউনিট পড়েছে দেখে বিনা প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং তার শাশুড়ির কাছে গিয়ে তাকে অনেক ছোট বড় কথা শোনায়। পরের দিন থেকে চামেলি দেবী বড় ছেলের কাছে এসে থাকতে শুরু করেন। বড় বৌমা চামেলি দেবীকে দিয়ে প্রচুর পরিশ্রম করায় এবং তাকে শুধু শুকনো রুটি বা মুড়ি খেতে দেয়। এক সপ্তাহ পর ঋতুর মা মারা যায়। অনিকেত ঋতুকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং সমীরের কাছে চামেলি দেবীকে দিয়ে বলে, এই নে সমীর, তুই এখন মাকে সঙ্গে রাখ, আমাদের ফিরতে 1 সপ্তাহ লেগে যাবে। আরে আরে, এইভাবে যে মাকে রেখে চলে যাচ্ছ, 1 সপ্তাহ টাকার খরচটা দাও। আরে বাবা, তুই খরচ কর, আমি এসে টাকা দিয়ে দেবো। চালাকি হবে না দাদা। আমি ট্যুর থেকে বাড়ি ফিরতেই তুমি মায়ের চিকিৎসার নামে আমার কাছে টাকা নিয়েছো। আগে টাকা জমা দাও, তারপর মাকে জমা দাও। অনেক তার ভাইয়ের হাতে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। চামেলি দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে জল ভরা চোখ নিয়ে সবকিছুই লক্ষ্য করছিলেন। ছেলেদের মায়ের প্রতি এই অবহেলা এবং এই আচরণ তার মনকে টুকরো টুকরো করে দেয়। সেদিন রাত্রিবেলা চামেলি দেবী তার ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন এবং একটি বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠেন। সেই যখন আমি আমার পেনশনে নিজে সংসার চালাবো, তাহলে কেন আমি আমার সন্তানদের কাছে বোঝা হব? ওদের কথা শুনে ওদের মতো চলেও আমি ওদের প্রিয় হয়ে উঠতে পারিনি। ওরা তো আমাকে একটা আসবাবপত্র থেকেও খারাপ কিছু মনে করে। সত্যি কথা, একটা মা 4টে সন্তানকে মানুষ করতে পারে, তাদের বোঝা বয়ে নিয়ে যেতে পারে, কিন্তু 4টে সন্তান মিলেও তার মায়ের বোঝা সইতে পারে না। এরপর থেকে চামেলি দেবী ছেলে মেয়ে সবাইকে ছেড়ে নিজের মতো করে শান্তিতে বৃদ্ধাশ্রমে বসবাস করতে থাকেন। মা, কোথায় তুমি? তোমাকে একটা খুশির খবর শোনাবার রয়েছে। শুনলে তুমি একদম চমকে উঠবে। কি গো মা, সাড়া দিচ্ছ না কেন? কোথায় গেলে তুমি? দিদি, আমার মনে হয় মা রান্নাঘরে রয়েছে, তাই হয়তো শুনতে পাচ্ছে না। আর তুমি যদি অর্ধেক রাস্তা থেকে মাকে ডাক দিতে যাও, তাহলে মা কিভাবে শুনতে পাবে? আগে বাড়ির সামনেটাতে চলো, বাড়ির ভিতরে ঢোকো, তারপর তো মাকে ডাক দাও, তখন মা শুনতে পাবে। নেহা, তুই আমার খুশিটা বুঝতে পারছিস না। আমি অনেক বড় একটা খুশির খবর দিতে চলেছি, সেটা তুইও জানিস না। তুইও শুনলে অবাক হয়ে যাবি। আর এই খুশির খবরটা শোনানোর জন্যই তো আমি মাকে অর্ধেক রাস্তা থেকে ডাক দিচ্ছি। দিদি, কি এমন খুশির খবর যেটা আমি শুনলেও চমকে উঠবো? কি হয়েছে দিদি, বলো না। তুমি কি কোথাও চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, ওই রকমই কিছু একটা ভেবে নে। আমার কাছে একটা বড় খুশির খবর আছে, যেটা আমার কাছে অনেকই মূল্যবান। আরে মা, বাবা, আমরা তো চলে আসলাম। তুমি এখনো রান্নাঘরে কি করছো মা? দেখো, আমি রেজাল্ট নিয়ে চলে এসেছি। তোর অপেক্ষাতেই তো আমি বসে রয়েছি, তোর জন্যই তো পায়েস বানাচ্ছিলাম। আমি জানি, আমার পুরো বিশ্বাস আছে কলেজের ফার্স্ট তুই হবি। কি রে, বল না, কি হলো, তুই ফার্স্ট হয়েছিস তো? মা, তোমার মেয়ে আর ফার্স্ট হবে না? এটা কখনো হয় নাকি? তুমি তো জানো আমি ফার্স্ট হব, আর আমি ফার্স্ট হয়েছি।
মা এবার আমি তোমাদের এই দারিদ্রতা মিটিয়েই ছাড়বো। আমি ভালো রেজাল্টের কারণে ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছি, আর ওখানেই থাকবো। ওখানে থেকে আমি চাকরি করবো আর তোমাকে টাকা পয়সা পাঠাবো। কি সত্যি? তুই সত্যি সত্যি ব্যাঙ্গালোরে যাবি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল পর্যন্ত আমার যে মেয়েটা এত ছোট ছিল, আজ সে এত বড় হয়ে গেল। যাক, এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি মা। তুই আরো বড় হ, তুই আমাদের এই কঠিন পরিস্থিতি থেকে বার কর মা। মা দেখবে আমিও একদিন দিদির মতন বড় হয়ে কলেজে ফার্স্ট হয়ে বিদেশে যাব, আর আমি ওখানে চাকরি করব। আমার তো ছোটবেলা থেকেই শখ আমি বিদেশে গিয়ে চাকরি করব, আর বিদেশে থেকে তোমাকে টাকা পাঠাবো। তাহলে তোমার আর কোনোই কষ্ট হবে না। ওহো, তুই এখন চুপ কর তো। তোর পড়াশোনা শেষ করতে করতে এখন অনেক বাকি আছে। আগে ওর জন্য আমাকে টাকা পয়সা জোগাড় করতে হবে। ওকে তো ব্যাঙ্গালোরে পাঠাতে হবে নাকি? মা তোমাকে কোনো টাকা পয়সা জোগাড় করতে হবে না, টাকা পয়সা আমি ঠিক জোগাড় করে নেব। আসলে মা তোমাকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু না বলার সুযোগই পাচ্ছিলাম না। আজ সেই সুযোগটা এসে গেছে। জানো মা, আমি না একটা ছেলেকে পছন্দ করি। ওর নাম নিমাই। নিমাই খুব ভালো ছেলে, আর ও বলেছে আমার চাকরিতে যা টাকা লাগবে ওই সেটা দেবে। সত্যি? যাক, তাহলে আমি অনেক খুশি হলাম। তুই তোর নিজের পায়ে দাঁড়াবার সাথে সাথে নিজের জীবনসঙ্গীও খুঁজে নিয়েছিস, এটাই ভালো। তাহলে আমার সঙ্গেও একবার দেখা করা, আমিও তো দেখি নিমাই কেমন ছেলে। মায়ের মুখে এই কথা শুনে নিতা নিমাইকে ফোন করে বলে দেয়। পরের দিন নিমাই কমলা দেবীর সঙ্গে দেখা করতে আসে। কমলা দেবীর সঙ্গে দেখা করা কথা বলার পর কমলা দেবীর নিমাইকে অনেক পছন্দ হয়ে যায়। কিন্তু কমলা দেবী নিমাইকে বলেন, দেখো বাবা নিমাই, আমি এখন আমার মেয়েটার বিয়ে দিতে পারবো না। আমার হাতে এখন অত পয়সা করি নেই। যা রোজগার করি তাতে সংসার আর দুটো মেয়ের পড়াশোনার খরচ শেষ হয়ে যায়। এখন আমি বিয়েটা দিতে পারবো না। কাকিমা, আপনি এরকম বিয়ে নিয়ে চিন্তা করবেন না। আমরা দুজনে ব্যাঙ্গালোরে যাচ্ছি, বিয়ে না হয় সেখান থেকে এসেই হবে। নিমাইয়ের মুখে এই কথা শুনে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। এরকমভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। নিমাই এবং নিতা দুজনেই ব্যাঙ্গালোরে কাজের সূত্রে চলে যায়। এদিকে নেহা আর কমলা দেবী একা হয়ে পড়ে। নেহা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়ে যায়। কলেজে ভর্তি হওয়ার পর নেহা তার মাকে বলে, মা তুমি আমাকে দিদির মতো বিদেশে পাঠিয়ে দাও না। শোনো না, তুমি আমার জন্য টাকা জোগাড় করো। আমি এই কলেজে পড়তে চাই না, আমি বিদেশের কলেজে পড়তে চাই। ওখানেরই কলেজে ভর্তি হতে চাই। বিদেশে পড়াশোনা করলে কত লাভ জানো? পড়াশোনা করতে করতে চাকরি পেয়ে যাব, তাহলে তোমার আর কোনোই সমস্যা থাকবে না। আমিও তোমাকে টাকা পয়সা পাঠিয়ে দেব। কমলা দেবী নিজের আর্থিক অবস্থার কথা ভেবে নেহাকে বলে, মা নেহা, তুই তো আমার একমাত্র সাহারা, বল তুই আমাকে ছেড়ে চলে যাবি? ঠিক আছে, তুই যদি যাস তাহলে কিন্তু আমার কথা ভুলে যাস না। বিদেশে গেলে বিদেশের কথা যেন সবসময় মাথায় না ঘোরাফেরা করে। দেখ, তোর দিদিটা তো কতদিন হয়ে গেল গেছে, কই আমাকে একবারও ফোন করেনি, আমার খবরও জানতে চায় না। তুই যেন তোর দিদির মতন হয়ে যাস না মা। মা আমি কেন দিদির মতন হয়ে যাব বলো তো? দিদি মনে হয় বিয়ে করে ওখানেই সেটেল হয়ে গেছে, তাই আমাদের কথা আর মনে করে না। আর তাছাড়া আমি সবসময় তোমাকে ফোন করব, ওখানে গেলে সবসময় তোমাকে মিস করব। নেহার মুখে এই কথা শুনে নেহার মা তাকে আর বারণ করে না। নেহার বাবা জায়গা জমি বিক্রি করে যা টাকা পয়সা জোগাড় হয় সেই টাকা দিয়ে নেহাকে কমলা দেবী দিল্লি শহরে পড়াশোনা করতে পাঠায়। নিতা মায়ের কথা ভুলে গিয়ে নিমাইয়ের সঙ্গে বিয়ে করে একদম সেটেল হয়ে গিয়েছিল। একবারও মায়ের কথা মনে পড়তো না, আর নেহার সঙ্গেও কোনো যোগাযোগ হতো না। অন্যদিকে নেহা দিল্লি শহরে গিয়ে তাদের মতোই হয়ে উঠেছিল। সেখানে কলেজ করতে করতে নেহা একটা চাকরি পেয়ে যায়। নেহা সেখান থেকে যা বেতন পেত তাই দিয়েই নিজের শপিং, খাওয়া দাওয়া এবং বাড়ি ভাড়ার খরচ করে নিত। নেহাও তার মায়ের কথা মনে করতো না। এক একদিন এক এক রকমের ড্রেস পরে অফিসে যেত। তাকে দেখে শহরের অনেক ছেলেমেয়েরাই তার সঙ্গে কথা বলতে আসতো, আর এরকমভাবেই শহরে অনেক বন্ধু করে নিয়েছিল নেহা। দেখতে দেখতে বেশ কিছু মাস অতিবাহিত হয়ে যায়। আমার দুই মেয়ে আমার কাছে কত ভালো ছিল, সব সময় আমার খেয়াল রাখতো, কিছু হলেই ছুটে এসে আমাকে বলতো। কিন্তু আজ এত মাস হয়ে গেল, দুই মেয়ের একবারও গলার আওয়াজটাও শুনতে পেলাম না। এর থেকে ভালো যদি আমার দুটো ছেলে হতো, তাহলে হয়তো তারা আমার কাছেই থাকতো, আমার দেখাশোনা করতো। এখন তো দেখতে পাচ্ছি মেয়ে হয়েও কোনো লাভ হয়নি। দুটো মেয়ে কেউই আমাকে কোনো রকম কিছু টাকা পাঠাচ্ছে না। এরকমভাবে কি আর দিন চলে? আমাকে কিছু একটা কাজ খুঁজতেই হবে। এই বলে কমলা দেবী কনকনে শীতে বাইরে ঘুরে ঘুরে সকলের দরজায় দরজায় গিয়ে কাজ চাইতে থাকে, কিন্তু কেউই কমলা দেবীকে কাজ দেয় না। তখন কমলা দেবী ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত্রিবেলা বাড়িতেই ফিরছিলেন। সে যখন বাড়িতে ফিরছিল তখন ঠান্ডার প্রভাব আরো বেড়ে গিয়েছিল, আর তার উপরে বরফ পড়ছিল। বাড়িতে এসেও ঠান্ডার হাত থেকে রেহাই পায় না, কারণ বাড়িটা ছিল নড়বড়ে ভাঙাচোরা।
চারিদিক দিয়ে হু হু করে বাতাস বইছিল, যার কারণে কমলাদেবী ঠান্ডায় একদম অবশ হয়ে পড়ছিল। এরকম ভাবেই যেমন তেমন করে সেদিন রাতটা কাটিয়ে নেয়। পরের দিন সকালে অনেক বরফ পড়ছিল, সূর্যের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছিল না। তখন কমলাদেবী খিদের জন্য কিছু খাবার খুঁজতে বার হয়। তখনই হঠাৎ করে কমলাদেবী মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তাকে দেখে পাড়ার প্রতিবেশীরা তার দিকে এগিয়ে আসে, ধরাধরি করে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয় এবং ডাক্তারবাবুকে ডাকে। মনে হচ্ছে এনার কোনো আর বাঁচার ইচ্ছা নেই। দেখুন, এনার যা শেষ ইচ্ছা আছে সেটা পূরণ করে দিন। আমার হাতে আর কিছুই করার নেই। এনার শরীর খুবই অসুস্থ, আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায়। তখন পাড়া প্রতিবেশীরা সকলে মিলেই কথাবার্তা বলতে থাকে। আমি বলি কি, এনার শেষ ইচ্ছা কি হতে পারে? এনার দুটো মেয়ে যদি থাকতো তাহলে একবার দেখে নিতে পারতো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। যদি শেষবারের মতন দুটো মেয়েকে একবার দেখতে পেতো তাহলে হয়তো মনের শান্তিটা মিটতো। দাদা, আপনারা সকলে মিলে কমলা দিদির 2 মেয়েকে সন্ধান করুন। ওরা কোথায় আছে ওদের খবর দিন। পাড়া প্রতিবেশীরা সকলে মিলে তাদের নাম্বার জোগাড় করে এবং তাদের মায়ের খবর পৌঁছে দেয়। 2 দিন পরেই নিতা আর নেহা প্লেনে করে বাড়িতে আসে। গ্রামে অনেক ঠান্ডা ছিল, যার কারণে তারা নতুন নতুন সোয়েটার চাদর টুপি পরে আসে। 2 মেয়ের গায়ে সবকিছুই ছিল, কিন্তু মায়ের গায়ে কিছুই ছিল না। মাকে দেখে তারা 2 বোনই চমকে ওঠে। মা, তুমি একবার আমাদের খবর দিলে না কেন? তোমার শরীর এত অসুস্থ, তুমি কি কিছু খাওয়া দাওয়া করছো না নাকি? তুই একবারও খোঁজ নিসনি কেন রে? দিদি, তুমিও তো এতদিন রয়েছে মায়ের খোঁজ নাওনি। আর আমি তো ওখানে চাকরি পড়াশোনার সূত্রে সবকিছুই ভুলে গিয়েছিলাম। সত্যি মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা পয়সা পেয়ে সবকিছুই ভুলে গিয়েছি। ধনী হতে না হতেই আমাদের এই গরিব মায়ের কথাও ভুলে গিয়েছিলাম। মা, তোরা এসেছিস। আমি তোদের জন্যই অপেক্ষা করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চললাম। তোদের মুখটা দেখতে পেলাম, এটাই অনেক। কবে থেকে ওই পথের দিকে তাকিয়ে রয়েছি, যদি তোরা একবার এসে আমার সঙ্গে দেখা করে যাস। কিন্তু সকাল থেকে রাত হয়ে যায় রোজ অপেক্ষা করতে করতে। কিন্তু তোরা আর আসিস না রে মা। তোরা ধনী হয়েই তোরা আমাকে ভুলে গেলি। তোরা তোদের মাকে ভুলে গেলি। আমি তোদের কত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিদেশে পাঠালাম, আর তোরা শেষমেশ আমাকেই ভুলে গেলি। মা, সত্যি আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মা। আমরা আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি যেতেই হয় তোমাকে নিয়ে যাব মা। আমি নিমাইকে বিয়ে করে নিয়েছি, তাই জন্য সংসার ফেলে আসতে পারছিলাম না। তুমি এবার আমাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলো মা, ওখানেই তোমার চিকিৎসা করাবো আমি। এরকম ভাবেই তারা 2 ধনী বোন মিলে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর কমলাদেবী তার 2 মেয়েকে ক্ষমা করে দেয়। তারপর নিতা এবং নেহা ব্যাঙ্গালোরে চলে যায় এবং সেখানে ভালো ডাক্তারকে দিয়ে মায়ের চিকিৎসা করায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই কমলাদেবী আগের থেকে অনেকটা সুস্থ হয়ে ওঠে। তারপর তারা সকলে মিলে আবারও একসঙ্গে বসবাস করতে থাকে।